আনন্দ উদযাপন করছে সাধারণ মানুষ, ছাত্র জনতা। তারই অংশ হিসেবে রাজধানীতে মানিক মে এভিনিউয়ের এই পুরো সড়ক জুড়ে কিন্তু সাধারণ মানুষের জন্য বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বেলা 11টা অর্থাৎ কিছুক্ষণ পরে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শুরুতেই সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য সঙ্গীত শিল্পী এখানে সঙ্গীত যা পরিবেশন করবেন। একই সঙ্গে ফ্যাসিস্ট পলায়নের উদযাপন সেটি এখানে দেখানো হবে। বিশেষ ড্রোন শোয়ের আয়োজন রয়েছে। ওয়ারফেজ আর্টসেলের মতো ব্যান্ড তারাও এখানে গান পরিবেশন করবেন। সায়ানের মতো সঙ্গীত শিল্পী গান পরিবেশন করবেন। অর্থাৎ পুরো জায়গা জুড়ে আজকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার ব্যানারে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এই সড়ক জুড়ে কিন্তু এই উদযাপনের জন্য সবশেষ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণ পরে 11টা থেকে শুরু হবে, রাত 10টার পর পর্যন্ত এটি চলবে। পুরো জায়গা জুড়ে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে। সাধারণ মানুষ রাস্তায় জড়ো হতে শুরু করেছেন ইতিমধ্যেই। এখনও সবাইকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে আমরা দেখেছি কিছু আহত পরিবার যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিলেন স্বৈরাচারকে পতন ঘটাতে তারা এসেছেন। এবং একই সঙ্গে আজকের সবচেয়ে যেটি তাদের জন্য সবচেয়ে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাপত্রটি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করবেন সেটি আকর্ষণীয় হয়ে রয়েছে। যেটি এই দক্ষিণ প্লাজায় উন্মুক্ত জায়গায় বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন তাদের স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, যেটি দীর্ঘদিন ধরে আসলে দাবি ছিল বিপ্লবীদের। আমরা জানি গত বছর ঠিক এই দিনেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং এর পরবর্তীতে ছাত্র জনতার যে উল্লাস, এই মানিক মে এভিনিউ পুরো সড়ক জুড়ে ছাত্র জনতার বিপুল উপস্থিতি, লাখো মানুষের উপস্থিতিতে সরব ছিল এই পুরো সড়ক। এই সংসদ ভবন যেটিকে আসলে গত কয়েকটি নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন হওয়ার কারণে, অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের আক্ষেপ ছিল। সেই দিনে সে আক্ষেপের বহির্প্রকাশও কিন্তু আমরা আসলে 5 আগস্ট দেখেছি, পুরো বিশ্ব দেখেছে। এবং পুরো বিশ্বের জন্য আসলে এই গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থান 2024 সালে সেটি কিন্তু আসলে একটি দৃষ্টান্ত হয়ে রয়েছে। সেই জায়গা জুড়ে কিন্তু আসলে পুরো মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল সেই দিনটির পুনরাবৃত্তি, সেই দিনটি স্মৃতিচারণ করার জন্য কিন্তু আসলে আজকে নানান আয়োজন করা হয়েছে। এবং এই যে আয়োজনটিতে আমি রয়েছে মানিক মে এভিনিউয়ের, এটি কিন্তু পুরো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ যারা আসলে সেদিনটিতে এই জায়গাটিতে এসেছিলেন বা কোনোভাবে গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা রাজপথে নেমে এই জায়গাটিতে এসে তাদের যে স্মৃতিচারণ সেটি করতে পারবেন। আজকের এই যে অনুষ্ঠানে আমি রয়েছি, 36 জুলাই উদযাপন, পতাকা হাতে দেখা হবে সবার সাথে, এই শিরোনামে এটি আয়োজন করছে। আমি যদি আজকের অনুষ্ঠান মালার কথা বলি, শুরুতেই সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী তারা গান পরিবেশন করবেন। জোহরের নামাজের পরে মূলত অন্যান্য যে ব্যান্ড সঙ্গীত শিল্পী তারা গান পরিবেশন করবেন, যেখানে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন সেটি দেখানো হবে। রাতে সন্ধ্যায় স্পেশাল ড্রোন শো রয়েছে। এছাড়া ইথুন বাবু, মৌসুমী সঙ্গীত শিল্পী তারা গান পরিবেশন করবেন। ওয়ারফেজ গান পরিবেশন করবে। এফ মাইনর, এলিটা করিম সহ অন্যান্য সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, আর্টসেলের মতো ব্যান্ড যেগুলো রয়েছে তারাও গান পরিবেশন করবেন। অর্থাৎ পুরো জায়গা জুড়ে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে সাজানো হচ্ছে মানিক মে এভিনিউর এই পুরো জায়গা। শুরুতে যে চেয়ারগুলো আমরা দেখছি, এই চেয়ারগুলোতে মূলত যারা আসলে আমন্ত্রিত অতিথি তারা এই জায়গাটিতে বসবেন। এর বাইরের পেছনে যে জায়গাটা সেখানে আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে একেবারেই নিরাপত্তা ব্যবস্থা বলি, আয়োজনের সার্বিকভাবে যে ব্যবস্থাপনা সেটি শেষ হচ্ছে। এখানে মেডিকেল টিম রয়েছে, ভ্রাম্যমাণ চিকিৎসক রয়েছে। অর্থাৎ আজকে যেহেতু প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে, যার ফলে সব রকমের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। একই সঙ্গে এই সংসদ প্লাজার দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন, যার ফলে কিন্তু এখানে আমরা নিরাপত্তাও দেখছি। এই পুরো জায়গা জুড়ে সাধারণ মানুষ কিন্তু আসলে এই জায়গাটিতে সেটি দেখতে পারবেন। এবং আজকে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন যারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি তাদের নানান রকম আয়োজন রয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র শিবির র্যালি করছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাইদুল শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু ইতিমধ্যে যে ছাত্র শিবিরের যেই সদস্যরা আছে তারা কিন্তু আজকে সকালে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে উত্তর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে এখন শাহবাগের দিকে কিন্তু এই র্যালি শুরু করেছে, পদযাত্রা শুরু করেছেন তারা।
এবং আজকে একটি বছর পেরিয়েছে অভ্যুত্থানের। সেই একটি বছরের সেই বিভীষিকাময় 36টি দিন, 36টি জুলাই, সেই 36 দিনের কিন্তু আমরা সকালে দেখেছি সকলের মধ্যে একটি নীরবতা। তারা তাদের ভাইদেরকে, আপন মানুষদেরকে কিন্তু হারিয়েছেন এই ফ্যাসিবাদ সরকারের পতনে। কিন্তু এই জামাত ছাত্র শিবির তারা কিন্তু একটা অন্যতম ভূমিকা কিন্তু পালন করেছিল বলে আমরা দেখতে পেয়েছি রাজপথে। এবং এই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু তারা কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। এবং এর পাশাপাশি যে সকালের যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9টার পর থেকে কিন্তু ঢাকার দুই প্রান্ত থেকে কিন্তু দেখেছি যে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এসে জামায়াত হন। এবং এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা এখন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। যে আজকে তাদের যে কর্মসূচি সকাল থেকে এই 10টা থেকে কিন্তু র্যালি শুরু হওয়ার কথা ছিল। আমরা দেখেছি যে ঠিক 10টার কিছু সময় পরে তারা কিন্তু র্যালিটি শুরু করে এখন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। এবং তাদের মুখে কিন্তু নেতাকর্মীরা বলছেন যে এই এক বছরে তারা তাদের যেই ভাইকে তারা যে হারিয়েছে, তাদের যে সংগ্রাম, যে ফ্যাসিবাদের যে সংগ্রামটি তারা করেছে, সেই সংগ্রামটি তারা আসলে এই একটি বছর পার করলো। 5 আগস্টে আজকের দিনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ঠিক দুপুরের কিছু সময় পরে হেলিকপ্টারে করে আমরা দেখতে পেয়েছি যে কিন্তু দেশ থেকে ভারতের উদ্দেশ্যে কিন্তু গমন করেছিলেন। তো এই যে পুরো সময় তারা হচ্ছে যে রাজপথে থেকে এই আন্দোলনকে আরো উজ্জীবিত করেছিল, তারই কিন্তু অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে আনন্দ র্যালিটি বা একটি বছর কিন্তু আসলে উদযাপন করছে। তবে এই বর্তমান প্রেক্ষাপটে একটি বছর পরে এসেও দেশের যে ক্রান্তি মুহূর্ত পার করছে, সেটিকে আসলে তারা চাচ্ছে যে যেই উদ্দেশ্যে আসলে তারা তাদের ভাইদেরকে হারিয়েছেন বা তারা আন্দোলন করেছেন, সেই বৈষম্যহীন বাংলাদেশ যেন গঠনে এই তাদের আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন যেটা সুষ্ঠু হবে বলে তারা আসলে অনেক নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা তেমনটা বলছিলেন। তবে তাদের একটি চাওয়া যে এই যে এই এক বছর পরে আছে কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র কিন্তু হচ্ছে বিকেলবেলা আমরা জানি। তো সেই জায়গা থেকে আসলে তারাও বেশ উজ্জীবিত, তারাও আনন্দিত যে সকলের মধ্যে কিন্তু একটা আনন্দ। তবে সকলের মধ্যে যে আপনজন, যে ভাইদেরকে তারা বা যে বোনদেরকে তারা আসলে হারিয়েছেন, সেই বেদনাও কিন্তু আসলে তাদের চোখে মুখে আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই ছাত্র শিবিরের যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু এখন ঠিক শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এখন টিএসসির দিকে কিন্তু মোড় নিচ্ছে। এবং টিএসসি হয়ে আমরা জানি যে শাহবাগের দিকে কিন্তু শাহবাগের দিকে হচ্ছে যে অগ্রসর হচ্ছে। আজকে যে কর্মসূচি সেটি কিন্তু এই শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত তাদের যে র্যালি, যে মিছিলটির কথা যদি বলি সেটি কিন্তু আমরা অগ্রসর হচ্ছে। মানে শত শত হাজার হাজার নেতাকর্মী যারা আছেন ছাত্র শিবিরে, তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং ঠিক তা আমরা দেখেছি যে 10টার কিছু সময় পরে কিন্তু তারা আনন্দ র্যালিটি কিন্তু তারা শুরু করে। এই 36 জুলাইয়ের যেই এই দিনগুলো আসলে স্মরণ করছেন, যেমনটা বলছিলাম যে কিভাবে আসলে বিগত সরকারের আসলে তাদের যে দলীয় হচ্ছে যে সংগঠন ছিল, অঙ্গ সংগঠনের সাথে লড়াই করেছেন, তারা পুলিশ প্রশাসনের হামলাকে মুখে কিন্তু তারা পড়েছিলেন, গুলির মুখে পড়েছেন। এখানে আমরা কথা বলছিলাম, তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে অনেক নেতাকর্মী আছেন যারা আসলে সে সময় আন্দোলনে অংশগ্রহণ করে গুলিও খেয়েছিলেন এবং আহত হয়েছিলেন অনেকেই। তারপরও আনন্দের যে জোয়ার, সেই জোয়ারটি কিন্তু তাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি যে একে সকলের মাঝে কিন্তু একটা উদ্দীপনা। সকালের যে কর্মসূচি আমরা জানি যে বিকেলে মানিক মিয়া এভিনিউতে কিন্তু আজকে অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু আসলে তারা সকলে আসলে প্রস্তুতি নিচ্ছে যে আজকের এই জামায়াত, যে গণজামায়াতটি আসলে যে মিছিলটি আসলে আনন্দ র্যালিটি যে যাচ্ছে, সেই র্যালির মধ্যে কিন্তু
তাদের যে বিজয়ের উল্লাস, সেই বিজয়ের উল্লাসটি কিন্তু চোখে মুখে সেই সাপগুলো কিন্তু ফুটে আসে। তারা বারবার করে একটি কথাই বলছেন যে দেশের যেই স্বৈরা শাসনের যে অবসানটি ঘটেছে সেটি যেন কোনোভাবেই যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য কিন্তু তারা একবার যে আন্দোলন করে যে দেশকে যেভাবে আসলে নতুন এক বৈষম্যহীন গড়তে আন্দোলন করেছেন, প্রয়োজন বোধে আবারও তারা রাজপথের থেকেই কিন্তু আবারও যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও তারা আন্দোলনে জড়াবেন বলে আসলে যেমনটা বলছেন। তবে তাদের যে অর্জন, সেই অর্জনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই রাজপথে কিন্তু সম্মুখ সারিদের থেকে ছাত্র শিবিরের কিন্তু একটা ভূমিকা আমরা দেখতে পেয়েছি যে এই কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলনে রূপ নিয়ে সেই স্বৈরা শাসনের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনে কিন্তু এই ছাত্র শিবিরের এই নেতাকর্মীরা। তো আমরা কিন্তু যেমনটা বলছিলাম যে এই মুহূর্তের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই টিএসসি প্রাঙ্গণ পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই এই আনন্দ র্যালিটি এসে পৌঁছেছে এবং সেটি কিন্তু শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের এই ছিল সবশেষ। আমরা একটু যেতে চাই রাজধানী কমলাপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আটজোড়া বিশেষ ট্রেন যেটি ব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, এবং বলা যায় যে ছাত্র জনতার জন্য এই সারা দেশ থেকে যাতে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানের যেই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান, সেই পাঠ অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জন্য আটজোড়া বিশেষ ট্রেন রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন এসে পৌঁছেছে। বিভিন্ন ছাত্র জনতা ইতোমধ্যে ট্রেন থেকে নেমেছেন এবং তারা যে আয়োজন, অর্থাৎ এই যে বিভিন্ন যে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান, সেই পাঠ অনুষ্ঠানে যোগদানের জন্য তারা এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আমাদেরকে জানাচ্ছেন যে তারা রাতে রওনা হয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই যে আটজোড়া ট্রেন ভাড়া করা হয়েছে এবং এই বিশেষ ট্রেন যে প্রথম ট্রেন, অর্থাৎ এই যে প্রথম ট্রেন, সেই প্রথম ট্রেন এখন আসলো আর কি। যদিও এটি 8:50 আসার কথা ছিল, তারপরে এটি আসলে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে 8টা প্রায় 10টার পরে, অর্থাৎ 10:10 দিকে এসে পৌঁছেছে। সব মিলিয়ে বলা যায় যে এইখানে আটজোড়া যে বিশেষ ট্রেন, সেই বিশেষ ট্রেনে মোটামুটি মানুষের যে ভিড়, সেই মানুষের ভিড় ছিল এবং অনেকেই এখান থেকে প্ল্যাটফর্ম থেকে চলে গেছেন। অনেকে পতাকা নাড়িয়ে তাদের যেই বলা যায় যে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি, অর্থাৎ তারা যে ফ্যাসিবাদকে বিলোপ করে ফ্যাসিবাদকে বিদায় ঘটিয়ে তারা যে নতুন বাংলাদেশের রচনা করেছেন, সেই আনন্দে তারা আসলে উদ্বেলিত এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা মূলত এইখানে আসার জন্য এই যে ট্রেনে আসেন এবং আর কিছুক্ষণ পরেই মানিক মে এভিনিউতে যে অনুষ্ঠান আরম্ভ হবে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তারা এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কখন রওনা দিয়েছিলেন এবং সব মিলিয়ে কী অবস্থা? আমরা রংপুর থেকে 11:30 থেকে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনটি খুব সুন্দরভাবে রংপুর থেকে বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে আজকে যে ঘোষণাপত্রটি হবে আমাদের জুলাইয়ের যে মুক্তির সনদ, সেটি আমরা শোনার জন্য আজকে এসেছি বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে। আপনি এসেছেন, জি। আজকে কখন অনুষ্ঠান হবে এবং কি অবস্থা, কখন যোগদান করবেন সেখানে? আজকে তো সেখানে সকাল 11:30 থেকেই অনুষ্ঠান শুরু হবে এবং সেটা একদম রাত 10টা পর্যন্ত চলতে থাকবে। এখন মূলত আশা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্বীকৃতি, যে সনদ, এটি শুনতে আসা এবং এই সনদে যেন আমরা আমাদের যে মাদ্রাসার ছেলেরা অংশগ্রহণ করেছিল, আমরা যেন এই জুলাই সনদে ইসলামিক একটি বিষয় যেন আমরা দেখতে পারি, আজকে এই প্রত্যাশা করছি। আর আবু সাইদ আমার ভাই, তিনি আমাদের রংপুরের শহীদ একজন যোদ্ধা। আমি আমার আইকনিক শহীদ, বাংলাদেশের একজন শহীদ আবু সাইদ, তার স্বীকৃতি যেন আমি নিয়ে বাসায় ফিরতে পারি। অসংখ্য ধন্যবাদ। এই দিনে কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা যে ফ্যাসিবাদের যেই রচনা হয়েছিল এবং ভারত থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, তো সব মিলে কি বলবেন আপনি? আসলে বিগত 15-16 বছর হোক, মানে সবাই আমরা, আমাদের একটা বাক স্বাধীনতা ছিল না আর কি।
মানে আমরা সেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, সেই স্বাধীনতা আসলে আমরা ফিরে পেয়েছি এবং ছাত্র জনতা বিশেষ ট্রেনে করে আসলে এসেছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা মানিক মে এভিনিউতে যেই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে যাবেন এবং একইভাবে এই ৮ জোড়া ট্রেন সারা দিনব্যাপী ধীরে ধীরে কিন্তু আসবে ঢাকাতে এবং একইভাবে সেটি আবার ছাত্র জনতাকে নিয়ে আবার তার যে গন্তব্য সে গন্তব্যে ফিরে যাবে। এই ছিল কমলাপুর থেকে আমার হাতে সবশেষ। রাজধানী জুড়ে চলছে ৩৬ জুলাই কার্যক্রমের অনুষ্ঠান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন অনুষ্ঠান কর্মসূচি। আমরা যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে, এর আগে আমরা যুক্ত হয়েছিলাম শহীদ মিনার থেকে এবং তার আগে আমরা যুক্ত ছিলাম মানিক মে এভিনিউ থেকে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই বাঙালির ইতিহাসে রক্তরাঙা গৌরবের নাম। যেদিন বিপ্লবের বাতাসে উড়ে যায় ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, পুরো বাংলাদেশে নেমে আসে রাজপথে। শুধু স্বৈরাচার সরকারের পতনই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। গণভবনের দখল নেয় গণমানুষ। বিজয়ের পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মাতে গোটা দেশ। এ যেন হাজারো রক্তের বিনিময়ে পাওয়া অন্য এক স্বাধীনতা। এদিনও পুলিশের গুলিতে মারা যায় অনেক মানুষ। ২৪-এর দীর্ঘ জুলাইয়ের শেষ দিন ৩৬ জুলাইয়ের সেই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত জানব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। শোনো মহাজন, আমরা অনেকজন। প্রতিদিনের চেয়ে ভিন্ন কিছু দিন, ভিন্ন কিছু ঘটনা লেখা থাকে ইতিহাসে। আর সেই ভিন্নতা যদি আসে হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের মাধ্যমে, তবে তা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। ৩৬ জুলাই আবারও স্মরণ করিয়ে দেয় এক সময় সুদীর্ঘ অবিচারেরও ইতি ঘটে। ইতিহাস বলে সুদীর্ঘ অন্যায়েরও সমাপ্তি আছে। ৩৬ জুলাই বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন, যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার বা লাখে নয়, যা পৌঁছে যায় কোটিতে। সকাল থেকে পুরো দেশ ছিল থমথমে। কোটি মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। শেখ হাসিনা এদিনও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। খুনি হাসিনা কখনোই চাচ্ছিল না সে তার ক্ষমতাটা ছাড়তে, সে বাংলাদেশের যত মানুষ মারা যাক এটা তার কাছে কোনো কিছু আসে যাচ্ছিল না। তার কাছে যেটা সবচেয়ে বেশি প্রাধান্যের বিষয় ছিল সেটা তার ক্ষমতাটা টিকে রাখা। তো এই জন্য আরও বেশি গণহত্যার পরিকল্পনা তারা করছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা যায় জনতার স্রোত। মার্চ টু ঢাকা সফল করতে ঝাঁকে ঝাঁকে মানুষ যাত্রা শুরু করে গণভবনের দিকে। কিন্তু তখনও থামেনি শাসকের বন্দুকের। গাবতলী, ঢাকার হলো গিয়ে টঙ্গীর মোড়, যাত্রাবাড়ি থেকে ওই দিক থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঢাকার লক্ষ লক্ষ মানুষের মিছিল আসতেছে। সংখ্যাটা এত বেশি, ওই সময় আসলে কারো আসলে কিছু করার ছিল না। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাদেরকে আসলে রাখা হয়েছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কারো পক্ষে না আসলে কোনো কিছু করা আসলে সম্ভব হয়নি ওই সময়টার ভিতরে। দুপুরের পর হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবর প্রকাশের পর ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন। বিজয় উৎসব শুরু হয় 4 দিকে। বেলা 2:30টার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছেন। জানতে চেয়েছি গণভবনের আসলে কি হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটা ফোন দেওয়ার পরে 12টা বোধহয় 40-45-এর দিকে আমি একজনকে ফোন দিলাম, সে বললো যে উনি তো চলে গেছেন। আরেকজনকে ফোন দিয়ে কনফার্মেশন পেলাম, পাওয়ার পরে আগের যে প্রথম যে সোর্স তার কাছে থেকে আরও ডিটেলস নিলাম। উনি ডিটেলসে বললেন যে উনি ইন্ডিয়ার দিকে চলে গেছে। এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরা থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এদিক দিয়ে জুরাইন মানে শনিরাখড়া, যাত্রাবাড়ি এই সমস্ত জায়গার থেকে আসতেছে হচ্ছে আরও 3.5 লক্ষ লোক। তো ওদের এসএসএফের কথা, এই লোকগুলো যদি সেন্ট্রাল ঢাকায় আসে, ঢাকার প্রাণকেন্দ্রে আসে, জানে যেটা ধরেন এই বা গণভবনে, এদের এই জনস্রোত তারা ঠেকাতে পারবে না। আর এত লোককে তো কিলিং করে টিকে থাকবে, এটা তো ইম্পসিবল। 2টার দিকে আমি ওই যে চিফ আর্মি চিফের ওইখান থেকে
বিটিভিতে একটা স্ক্রল দিল যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন আমি বুঝলাম যে না, শি হ্যাজ ফ্লেড। এরপর আন্দোলনে জয়ী মানুষের বাঁধ ভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে, অলি গলি, পাড়া মহল্লায়, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটা সংস্কার আন্দোলন থেকে তীব্র গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন সম্ভাবনার পথযাত্রা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যাত্রার শুরু হলেও এর পেছনে রয়েছে হাজারো নিহত আর অগণিত আহতের রক্তগাথা। তাই নতুন এ যাত্রা হোক সাম্যতা আর ন্যায্যতার পথে, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর জনতার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে শহীদুল ইসলাম এবং মোহাম্মদ শহীদের যে কবরস্থান রয়েছে সেখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা দেখছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু আছেন যারা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদা খানম তিনি পুষ্পস্তবক অর্পণ করে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে কবরস্থানে কিন্তু জেলা যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু আজকে যে মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু দোয়া মাহফিলের পাশাপাশি সেখানে যে খতম কোরআন দেওয়া হচ্ছে। আমরা যে শহীদ আলম যে গুলিবিদ্ধ হয়ে যিনি মারা গেছেন তার কবরস্থানের এই মুহূর্তে কিন্তু সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে এই পর্যন্ত মারা গেছে, আমরা যেটা জানি 9 জন শহীদ হয়েছেন। সেই শহীদের যে রয়েছে সেই শহীদের 2 জন শহীদ অর্থাৎ শহীদুল ইসলাম এবং শহীদ আলমের কবরে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি আসলে যে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলোর সর্বশেষ তথ্য। সরাসরি আমরা যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। আন্দোলনের মুখে 50 মিনিট দেরিতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল রেল বিভাগের দেয়া বিশেষ ট্রেন এবং সিল্ক সিটি এক্সপ্রেস। এর আগে সকালে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রেলপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি যাত্রার উপযোগী নয় এবং দ্রুত ঢাকায় পৌঁছানো যাবে না। এজন্য নতুন ট্রেন ও বগি দাবি করেন তারা। এক পর্যায়ে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন বিক্ষোভকারীরা। পরে উত্তেজনার সৃষ্টি হলে এক পক্ষ বিশেষ ট্রেনে এবং অন্য পক্ষ সিল্ক সিটি এক্সপ্রেসে করে ঢাকায় রওনা হন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের নেতৃত্বে আগামী 7 আগস্ট ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। অনেকদিন ধরেই আলোচনাতে ছিলেন সোহান, কিন্তু জাতীয় দল নয়, বিসিবি নির্বাচকদের পছন্দ তাকে এ দলের জন্য। তাই তো অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ অ্যান্ড টি20 দলের আর্মব্যান্ড তুলে দেওয়া হলো তার হাতে। সোহানের দলের বাকি সদস্যরা হলেন মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, তুফাইল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল এবং হাসান মাহমুদ। 14ই আগস্ট পাকিস্তানের শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।